আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন। আমি আমার প্রবাসী জীবনের গল্পের ১ম অংশে আপনাদেরকে শুনিয়েছিলাম আমার প্রবাসে যাওয়ার ঘটনাটা। যেখানে আমার গ্রাম থেকে আমি প্রবাসে গিয়ে কিভাবে সেখানে থাকা শুরু করি এবং একটি হোটেলের বাসন মাজা থেকে পরবর্তীতে একটি কারখানায় কাজ শুরু করি এবং আমার বাড়িতে আমার বাবা-মাকে টাকা পাঠাই। যাই হোক, আজকে আমি আমার প্রবাস জীবনের ২য় অংশের গল্প আপনাদেরকে শোনাচ্ছি। তো এই দেশে বেশ কিছুদিন থাকার পরে আমার সাথে পরিচয় হয় লতা নামের একটা মেয়ের সাথে। লতাও আমার মতো বিদেশী ছিল। তবে সে অনেক বছর থেকেই এখানে থাকতো। তো ও ছিল খুব হাসিখুশি আর প্রাণবন্ত। মানে ১ম দেখাতেই আমার মন কেড়ে নিয়েছিল। তো লতা আমাদের কারখানার একজন সহকর্মী। তো ও আমাকে এখানকার অনেক কিছুই শিখাইছে। এখানকার ভাষা, এখানকার সংস্কৃতি, মানুষের চালচলন। ও আমাকে সবকিছু বুঝায় দিত। তো এখানকার যে ভালো, ভালো রেস্টুরেন্ট, সুন্দর, সুন্দর পার্ক, ঐতিহাসিক স্থান যেগুলো ছিল, ওগুলো আমাকে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাতো। ওর সাথে ঘুরতে গিয়ে আসলে এ শহরকে আমি আরো বেশি ভালোবাসতে শুরু করি। তো একসাথে মিশতে, মিশতে আমরা দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেলাম। একসাথে কাজ করতাম, একসাথে ঘুরতে যেতাম। তো যেটা হয় আরকি ধীরে, ধীরে আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। তো লতা ছিল আমার কাছে এক ঝলক তাজা বাতাসের মতো। ওর সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। ও আমাকে স্বপ্ন দেখাতো, সাহস দিত। ও বলত যে, "জসিম, তুমি আসলে খুব ভালো মানুষ। তোমার স্বপ্ন পূরণ হবেই।" আমি ভাবতাম যে লতাকে নিয়েই আমি আমার বাকি জীবনটা এদেশে কাটিয়ে দিব। আমাদের দুজনেরই একটা ছোট স্বপ্ন ছিল যে একটা ছোট বাড়ি কিনবো। সেখানে আমাদের ছোট্ট সংসার হবে। তো আমরা দুজন ধরে টাকা জমানো শুরু করলাম। ছোট, ছোট করে মানে ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা করতাম। তো লতার সাথে আমার সম্পর্কটা এতই গভীর ছিল যে আমি আসলে মানে আমার সব কথাই ওকে বলতে পারতাম। আমার সব সুখ-দুঃখের সাথে ছিল। যাই হোক, আমার এখানে থাকতে, থাকতে আরো কিছু বন্ধু-বান্ধব হয়ে গেছিল এখানে, যাদের মধ্যে রহিম আর করিম নামে আমার ২ টা খুব মানে খুব কাছের বন্ধু ছিল। ওরাও বাংলাদেশ থেকে এখানে আসছিল। তো রহিম আর করিম আমার ব্যাচেই কারখানায় মানে যোগদান করেছিল একসাথেই। একসাথেই কাজ করতাম, একসাথেই আড্ডা দিতাম। বিপদে-আপদে একে অপরের মানে সাথে থাকতাম। মনে হতো যে ভিনদেশেও একটা পরিবার আছে আমার এখানে। তো রহিম একটু চালাক চতুর। আর করিম, ও আবার একটু সহজ সরল। কারণ রহিম সবসময় বড়, বড় স্বপ্ন দেখাতো। দ্রুত বড়লোক হওয়ার কথা বলত। ও বলত কি যে, "জসিম ভাই, শুধু কাজ করে আর কত টাকা হবে? বুদ্ধি খাটাতে হবে তো। শর্টকাট রাস্তা ধরতে হবে। ২ পয়সা যদি কামাইতে চান তাহলে একটু ঝুঁকি তো নেওয়াই লাগবে।" করিম ওর কথা শুনত। তা আমরা মানে দুজনে ওকে বিশ্বাস করতাম। আর আমি ওদের দুজনের সাথে আমার সব কথা শেয়ার করতাম। এমনকি লতার সাথে আমার যে রিলেশন, এটাও শেয়ার করতাম। ওরা আবার আমাকে খুব উৎসাহ দিত যে, "ভাই, জসিম ভাই, আপনি লতা ভাবিকেই বিয়ে করে এখানে সেটেল হয়ে যান। আর দেশে যেয়ে কি করবেন?" আমিও আসলে ওদের কথায় এদেশে থাকার স্বপ্ন দেখা শুরু করছিলাম। তো রহিম আমার কাছে মাঝে, মাঝে টাকা ধার চাইতো। বলত যে, "জসিম ভাই, আমার তো একটু টাকার দরকার। দেশে পাঠানো লাগবে। আপনার তো অনেক টাকা জমানো আছে। একটু ধার দেন না। আমি তাড়াতাড়ি পরিশোধ করে দিব।" আমিও সরল মনে ওকে টাকা ধার দিতাম। আমার মনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। ১ম এ একবার ও ৳১,০০,০০০ নিল। বলল যে, "আমার বোন অসুস্থ। মাসখানেক পরে দিয়ে দিব।" এবং মাসখানেক পরে সে দিয়েও দিছিল। তো এর কারণে আমার ওর প্রতি বিশ্বাসটা আরো মানে বেড়ে গেল। তো ২য় বার সে আবার ৳৫,০০,০০০ ধার চাইল। বলল যে, "একটা ব্যবসা করব।" আমিও সরল মনে ওকে টাকা ধার দিয়ে দিলাম। করিমও মাঝে, মাঝে ছোটখাটো আবদার করত। আমি আবার ওদেরকে ভাইয়ের মতো দেখতাম তো। একসাথে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, একসাথে খাইতাম। মনে হতো যে আসলে আমি ভাগ্যবান যে এরকম ভালো বন্ধু পাইছি। তো একদিন লতা আমাকে বলল যে, "জসিম, আমরা তো অনেকদিন একসাথে আছি। এখন কি আমাদের বিয়ে-শাদির বিয়ে-শাদির কথা ভাবা উচিত না?" তো আমি আসলে খুব, খুব খুশি হয়ে গেলাম। যে আমিও তো আসলে ওকে বিয়ে করার স্বপ্ন দেখতাম।
যাই হোক আমরা ২ জনে মিলে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা করা শুরু করলাম। একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। আমরা ২ জন থাকবো এজন্য। তো আমাদের জীবনটা আসলে স্বপ্নের মতো কাটছিল যে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এদিকে লতার ফ্যামিলির সাথে কথা বলল। আমি আমার বাপ-মায়ের সাথে কথা বললাম। তো সবাই খুশি ছিল। আমার মা তো লতার কথা শুনে একবারে আনন্দে মানে কেঁদে দিছে। মা বলতেছিল যে, আমার ছেলে বিদেশে গিয়ে ভালো একটা মেয়ে খুঁজে পাইছে। এর চেয়ে আর বড় সুখ কি হইতে পারে?" বিয়ের দিন তারিখ ঠিক হলো এপ্রিল মাসে। আমরা ২ জন মিলে বাজার করা শুরু করলাম। লতা ওর পছন্দের শাড়ি কিনলো। আমি পাঞ্জাবি কিনলাম। একরাশ আনন্দ আর উত্তেজনায় দিন কাটতেছিল। মনে হচ্ছিল যে সব স্বপ্ন এখন সত্যি হতে যাচ্ছে। যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম ছোট, ওটাকেও সুন্দর করে সাজানো গোছানো শুরু করলাম। আর এদিকে লতা তো প্রতিদিন বিয়ের পর কি করবে তার প্ল্যান করত। আমি মুগ্ধ হয়ে শুনতাম খালি। মনে হতো যে এই স্বপ্ননগরী সত্যি আমার জন্য একটা আশীর্বাদ। তো এই সুখটা বেশিদিন সইল না। আমার জীবনের সবচেয়ে খারাপ অধ্যায়টা তখন শুরু হইল। বিয়ের ২ মাস আগে একদিন কারখানায় কাজ করতেছি। সকাল ১০টা হবে। হঠাৎ করে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না যে কি ব্যাপার, কি হইল? আমার কোনো কথা বলারও সুযোগ দিল না। আমাকে হাত ধরা পরে নিয়ে গেল আর আমাকে শুধু বলল যে আমি নাকি একটা মানে বড় চুরি করছি কারখানায়। কারখানার সবচেয়ে মূল্যবান একটা মেশিন পার্টস যেটার দাম নাকি বাজার মূল্য কয়েক মিলিয়ন ডলার। এটা নাকি আমি চুরি করছি। আমি অবাক হয়ে গেলাম। আমি তো চুরি করিনি। আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু ওরা আমার কথা শুনলই না। ইভেন আমার সুপারভাইজার উনিও আমার বিরুদ্ধে সাক্ষী দিল। বলল যে আমি নাকি গতরাতে সন্দেহজনক অবস্থায় নাকি আমাকে দেখা গেছে। আমি নাকি সিসিটিভি ক্যামেরার তার ঠিক করার নাম করে কিছু একটা করতেছিলাম। তো এটা শুনে আমার মনের মধ্যে একটা খটকা লাগলো যে গত সপ্তাহে রহিমই তো আমাকে সিসিটিভি ক্যামেরার তার ঠিক করতে বলছিল। ও বলছে যে, "জসিম ভাই তারটা ঢিলা হয়ে গেছে। আপনি একটু দেখে দিয়েন তো। আপনি তো এসব কাজে এক্সপার্ট।" আমি সরল মনে তার কথা শুনে তার ঠিক করতে দিতে গেছিলাম। তখন তো বুঝিনি যে এটা একটা ফাঁদ ছিল। যাই হোক আমাকে তো এরপরে কি করলো? আমাকে জেলে পাঠায় দিল। আমি অনেকদিন বন্দী ছিলাম জেলে। সেই জেলের জীবনগুলো আসলে দুঃস্বপ্নের মতো। অন্ধকার প্রকোষ্ঠে বসে আমি ভাবতেছি যে কিরে কেন এরকম হইলো আমার সাথে? তো কে আমাকে আসলে এরকম ফাঁদে ফেললো? আমার তো এখানে কোনো শত্রু ছিল না। এদিকে লতার সাথেও দেখা করার কোনো অনুমতি নেই। বন্ধুদের সাথেও যোগাযোগ করতে পারছি না। এই দেশে একা, একা জেলে থাকাটা আসলে নরকে থাকার মতোই ব্যাপার। জেলের ভেতর পোকামাকড়, নোংরা পরিবেশ। আর যারা বন্দী ছিল এদের চিল্লাচিল্লি। আমাকে সবকিছু মিলে পাগল করে দিচ্ছিল আসলে। আমি দিনের পর দিন শুধু কাঁদতাম। আর ভাবতাম যে আমার কি হবে? আমার ভবিষ্যৎ কি এখানেই শেষ? আমার বাপ-মা, লতা এদের কি হবে? তো কিছুদিন পরে লতা আমার সাথে দেখা করতে আসলো। ওর চোখে পানি, মুখে দুশ্চিন্তার ছাপ। ও আমাকে বলে যে, "জসিম আমি জানি যে তুমি নির্দোষ।" ও আমার জন্য একটা আইনজীবী ঠিক করলো। বলল যে, "আমি তোমাকে সাহায্য করব।" ওর কথা শুনে আমার একটু সাহস আসলো। আমি ভাবলাম যে লতা তো অন্তত আমার পাশে আছে। আমি হয়তোবা এই বিপদ থেকে বের হয়ে আসতে পারব। তো লতা নিয়মিতই আসতো আমাকে দেখা করার জন্য, সাহস দিত। তো এইজন্য ওর প্রতি আমার ভালোবাসাটা আসলে আরো বেড়ে গেছিল। আমাকে ও বলত যে, "আমরা একসাথেই এই বিপদ ফেস করব।" কিন্তু লতা চাইলেও আমাকে বেশিদিন হেল্প করতে পারল না। ও নিজেই সমস্যার মধ্যে পড়ে গেল। ওর চাকরি চলে গেল। এরপর ও আসলে আরো ভয়ে, ভয়ে থাকতো। এদিকে আবার ওর পারিবারিক প্রেশার ছিল যে, যেহেতু আমার বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ, ওর পরিবারও চাচ্ছিল না যে আমার সাথে একটা সম্পর্ক রাখুক। ইভেন লতার বাবা তো ওকে থ্রেট দিছে যে, "এই লোক তো একটা চোর। এর সাথে সম্পর্ক রাখলে তো তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তো তুই যদি ওর সাথে সম্পর্ক রাখিস তাহলে আমরা তোর সাথে সম্পর্ক ছিন্ন করব।" যাই হোক, আমি বুঝতে পারলাম যে ও অসহায় হয়ে গেছে। আমি ওর চোখে দেখতাম যে অনেক কষ্ট বোঝা যাইত। তো লতা আমাকে ফোন করে বলতেছে, "জসিম আমি তো চেষ্টা করতেছি কিন্তু তো পারতেছি না। আমার পরিবার আমাকে চাপ দিচ্ছে। আমি একা কি করব?"
আমি ওর মানে কথা শুনতাম, কষ্টটা বুঝতে পারতাম। এদিকে আমার আইনজীবী যে ছিল সে আমাকে বলল যে আমার বিরুদ্ধে নাকি অনেক প্রমাণ আছে। আমি যে চুরি করছি এটার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমি তো এটা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি তো চুরি করিনি। পরে জানতে পারলাম যে এই যে ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে এটা নাকি জাল ছিল। কেউ আমাকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে এই কাজটা করছে। তখন আবার মনে পড়ল যে ঘটনার কয়েকদিন আগে যে রহিম ভাই আমাকে বলছিল যে, "ভাই সিসিটিভির ক্যামেরার তারটা একটু ঠিক করে দেন।" তখন তো আমি এটা বুঝতেই পারিনি যে এটা একটা ফাঁদ। ওরা হয়তো আমার যে সরলতা এটার সুযোগ নিছে। কিন্তু আমি তো সিওর না আমি আসলে কাকে সন্দেহ করব? আমার মনের মধ্যে সন্দেহ ছিল কিন্তু কে হইতে পারে? কে আমার এত বড় ক্ষতি করতে পারে? তো আমার আসলে বারবার মনে হচ্ছিল রহিম আর করিমের কথা যে এরা তো আমার খুব কাছের ছিল। কিন্তু এরা কি কেউ আমাকে ফাঁসাবে? আমার বিশ্বাস হয় না। এরা এরকম করতে পারে না। কিন্তু যে প্রমাণগুলো দিছে এগুলো আমাকে খুব ভাবাচ্ছিল যে হঠাৎ করে রহিম করিম এরপরে কিছুদিন পরেই হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। তাদের জীবনযাত্রায় পরিবর্তন। সবকিছুই আমার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করছে। এদিকে ওরা তো আমার কাছ থেকে ৳৫,০০,০০০ নিছে সেটাও পরিশোধ করেনি। যাই হোক দীর্ঘ অনেকদিন আইনি লড়াই হলো। আমাকে আসলে নির্দোষ প্রমাণ করা গেল না। আমি দোষী সাব্যস্ত হইলাম। কারণ জাল প্রমাণ যেগুলো ছিল এগুলো এতটাই শক্তিশালী ছিল যে এগুলো মিথ্যা প্রমাণ করা আসলে কঠিন। আইনজীবী অনেক চেষ্টা করছে কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয়েছিল বিষয়টা যে সত্যটা আর সামনে আসতে পারেনি। বিচারক আমাকে সিদ্ধান্ত দিল যে এ দেশ থেকে চলে যাওয়ার জন্য আমার ভিসা বাতিল করে দিল। তো আসলে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমার বিয়ের স্বপ্ন, লতার সাথে যে সংসার করব, সব ভেঙে গেল। তারপর আমি লতার সাথে শেষবারের মতো দেখা করতে গেছিলাম। ও খুব ভেঙে পড়ছে। ওর মুখ শুকিয়ে গেছিল। ও আমাকে জড়ায় ধরছিল। জড়ায় ধরে কাঁদছে অনেকক্ষণ। ওর চোখের পানিতে আমার জামা ভিজে গেছিল। তা আমি কি বলবো? ওকে বললাম যে, "লতা, আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমার তো আসলে কিছু করার নাই। আমাকে তো চলে যেতেই হবে। তুমি না হয় তোমার জীবনটা নতুন করে শুরু করো। আমাকে ভুলে যাও।" এটা শুনে আসলে ও আরো অনেক কান্নাকাটি করছে। যাই হোক, আমাকে যখন চলে আসতে বলা হইলো, বিমানবন্দরে যখন আসলাম, লতা আসছিল আমাকে বিদায় জানাতে। ওর চোখে পানি। শেষবারের মতো আমাকে আরেকবার জড়ায় ধরল। তখন আসলে মনে হয়েছিল যে আমার জীবনের সব সুখ, ভালোবাসা আসলে মনে হচ্ছে এই মুহূর্তেই শেষ হয়ে গেল। শেষমেশ আমি ওকে ছেড়ে চলে আসলাম। আমার চোখে আসলে তখন শুধু লতার মুখ ভাসতেছিল আরকি যে বিমানে বসে আমি কান্নাই করছি। মনে হচ্ছিল যে আমি আসলে একটা জীবন্ত লাশ। সব হারায় ফেলছি। একবারে নিঃস্ব। যাই হোক, আজকে এই পর্যন্তই গল্পটা থাকুক। এরপরে আরো কিছু ঘটনা আছে। এগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার গল্পের পরবর্তী পার্টে শোনাবো। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।